আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা দেখছেন সাইফুরস প্রেজেন্স এসো পড়তে বসে নিয়মিত আয়োজন, এবং আমি শোভন স্যার আছি আপনাদের সাথে। এবং আজকে এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেগুলো আমি আমাদের প্রত্যেকের লাইফে কখনো না কখনো আমাদের এক্সপিরিয়েন্স করাই লাগে। সো একদিন আমার ক্লাসে একজন মিডল এজড ওমেন, নর্মালি যে বয়সে মানুষ ইংরেজি বা স্পিকিং শিখতে আসে না, এরকম মিডল এজড একজন ওমেন, একজন লেডি, উনি আসলেন ক্লাস করতে। তো আমি একটু ন্যাচারালি একটু কিউরিয়াস হয়ে গেলাম যে কি ব্যাপার। আমি ম্যামকে জিজ্ঞেস করলাম যে ম্যাডাম, এই বয়সে তো আসলে এরকম, এই যে এরকম বয়সে বা এই বয়সে তো কেউ স্পিকিং শিখতে আসে না, নর্মালি আসে না, কিন্তু হ্যাঁ আসে, তবে নর্মালি আসে না। কিন্তু আপনি কেন এই বয়সে বা এইরকম সময়ে আপনি ইংরেজি বা স্পিকিং শেখার প্রতি আগ্রহ প্রকাশ করছেন? মানে স্টুডেন্ট লাইফ পার করলেন, লাইফের প্রায় মোর দেন 50% আপনার অন অ্যান এভারেজ বলতে গেলে পার হয়ে গিয়েছে, কিন্তু তারপর আপনি কেন স্পিকিং শিখতে আসছেন, বা স্পিকিং শিখতে কেন আসলেন, বা কি মনে করে আসলেন? সো এরকম কথা যখন আমি ওনাকে এই কথা বললাম, তো উনি আমাকে বললো যে স্যার, ইটস এ লং স্টোরি। আসলে স্যার কিছুদিন আগে আমি ইন্ডিয়া থেকে দেশে এসেছি। তো আমার একটা প্রবলেম হয়েছিল যে উনি একটু সিক ছিলেন, একটু অসুস্থ হয়ে গিয়েছিলেন। তো উনি বললো যে আমি একটু অসুস্থ হয়ে গিয়েছিলাম, তো আমার বাংলাদেশে আমি চাইছিলাম যে আমি ইন্ডিয়াতে চিকিৎসা করব। তো আমি ইন্ডিয়াতে গেলাম। তো যাওয়ার পরে স্যার আমি সবচেয়ে বেশি যে ধাক্কাটা খেয়েছি সেটা হচ্ছে যে আমি আমার যে ফিজিক্যাল যে মানে কন্ডিশন, বা আমি কি ফিল করছি, যে আমার আসলে মেইন যে রোগের যে কথা, আমি সেই কথাটাই ডক্টরকে বুঝিয়ে বলতে পারিনি। এবং উনি যেটা ফিল করলেন যে আমার এত খারাপ লাগতেছিল, মানে উনি আমাদের সবার সামনে একটা ক্লাসরুমে ভরপুর স্টুডেন্ট, ওখানে উনি একদম খোলামেলা ভাবে বলছেন আমাদের সামনে যে এরকম খারাপ লাগতেছিল যে আমি আসলে স্যার, আমি দুইটা লাইনও ইংরেজিতে বলতে পারি না, আমি আমার রোগের কথা বলতে পারি না। সো তখন আমি চিন্তা করলাম যে আমি ডক্টরতে দেখাচ্ছি, কিন্তু আমি বাংলাদেশে যে সবার আগে আগে স্পিকিংটা আমি শিখবো। কারণ আমি যদি নিজের কথাটাই ঠিক মতো বলতে না পারি, তাহলে তো আমি আসলে তো আমার মানে কিছুই থাকলো না। কারণ আমি একটা দেশে আসলাম, ডাক্তার দেখাতে আসলাম, নিজের কথাটাই ঠিক মতো বলতে পারছি না। সো আমরা এইভাবে ওনার সিচুয়েশনটা আসলে বুঝতে পারলাম যে আসলে উনি একটা খুব খারাপ সিচুয়েশন পার করে আসছেন, এবং লাইফ থেকে, একদম রিয়েল লাইফ থেকে এক্সপিরিয়েন্সটা নিয়েছেন। এবং যার কারণে উনি বললো যে আমি স্যার তখনই মানে ডিসিশন নিয়ে নিয়েছি যে এইবার বাংলাদেশে গিয়ে সর্বপ্রথম আমি যে কাজটা করব সেটা হচ্ছে যে আমি স্পিকিংটা শিখবো, অন্তত পক্ষে কথা বলার এবিলিটিটা অর্জন করব। এবং সেই চিন্তা ভাবনা থেকে স্যার আমি আপনার ক্লাসে এসছি এবং জয়েন দিয়েছি। সো এইরকম আমাদের নানান রকম অভিজ্ঞতা, বিভিন্ন সিচুয়েশন আমরা কিন্তু অনেকেই আগে থেকে অনেক অন্যের ভুল থেকে আগে থেকে ইম্পর্টেন্সটা বুঝে এবং ইংরেজি শেখা শুরু করে। আবার অনেকেই যেটা হয় সেটা হচ্ছে যে নিজের লাইফে ধাক্কা খায়, তারপরে ইংরেজি শিখতে শুরু করে, স্পিকিং শিখতে আসে। তো আমার কথা হচ্ছে আমাদের লাইফ তো এত বড় না যে আমরা সারা জীবন শুধু ভুল করবো আর শিখবো, ভুল করবো আর শিখবো। আমাদেরকে অন্যের লাইফের থেকেও কি করতে হবে, শিখতে হবে। এবং পসিবল যে প্রবলেমগুলো আমরা ফেস করতে পারি, আমরা চেষ্টা করব সেই প্রবলেমগুলো, সম্ভাবনা যেগুলো আছে সেগুলো আগে থেকে নিজের লাইফের জন্য সলভ করে নেওয়া। এবং এই জন্য আমি আপনাদেরকে একটা গুড নিউজ দিতে চাচ্ছি। গুড নিউজটা দিয়ে আমি আজকের ক্লাসটা শুরু করবো। এবং আফটার লং টাইম আজকে একদম 32 নাম্বার মানে এপিসোড আমার, সেটা হচ্ছে এসো পড়তে বসে। এবং এটা জানেন যে খুবই জনপ্রিয় শো, এবং অনেকেই এই শো এর জন্য আমার কিছু রেগুলার ভিউয়ার আছেন যারা সবসময় আমাকে নক দিয়েছেন যে স্যার আপনি কবে আসবেন, শুরু করছেন না কেন, ওয়েট করছিলেন। আমি অবশ্য সেই রকম ভাবেই প্রস্তুতি নিচ্ছিলাম যে আই উইল বি ব্যাক এগেন। So after a long time though, but I'm feeling so happy and so delighted to join এবং to start this session again. এবং প্রতিদিন কিন্তু ঠিক সন্ধ্যে 7টা থেকে আমরা ক্লাস শুরু করব। এবং এসো পড়তে বসি ঠিক সন্ধ্যে হলেই, after your Maghrib prayer, you will come and join this session, join this class. Okay, this is your class. This class is designed only for you people. এবং I feel so relaxed to conduct এসো পড়তে বসি ক্লাস। Alright. সো আজকে আমরা কথা বলবো, আপনারা অলরেডি বুঝে গেছেন, আমি একটা সিচুয়েশন এক্সপ্লেন করেছি, একজন ওমেনের কথা বলেছি, একজন লেডি কথা বলেছি, ওনার বাস্তব জীবনে একটা অভিজ্ঞতার কথা বললাম, এরকম সিচুয়েশন। এবং আজকে আমরা যে সিচুয়েশনটা শিখবো, এবং যেটা আমি বলেছি যে আমাদের প্রত্যেকের লাইফে কখনো না কখনোই এটা আমাদের ফেস করতে হয়। এবং সেই জন্যই আজকে আমরা কথা বলবো হাউ টু সি আ ডক্টর এবং সিং ডক্টর নিয়ে। এবং তার সাথে আমি একটা ক্যাপশনে টাইটেল দিয়েছি, এবং টাইটেলটা হচ্ছে, গুড নিউজ যেটা দিচ্ছিলাম সেটা হচ্ছে যে আমার লাকি 7th ব্যাচ, ব্যাচ নাম্বার লাকি 7 ইজ কামিং আপ। এবং শনি সম্বুধ ঠিক রাত 9টা থেকে, এবং খুব পিক টাইম, এবং সবাই যেটা চায় এই টাইমে আমার একটা ব্যাচ আসতেছে। সো নেক্সট মান্থের ফার্স্ট উইক থেকে ক্লাস শুরু হবে। আপনারা যারা স্পিকিং শিখতে চান,
যারা চান যে প্রাইভেটলি এবং খুব ইন পার্সন, খুব আমার প্রাইভেট কেয়ারে মনিটরে থেকে, মানে আন্ডার মাই মনিটরিং এবং আমার যে আন্ডার মি আপনি ট্রেনিংটা নেবেন, সো ইউ ক্যান জয়েন দিস কোর্স এনিওয়েজ। সো আজকের ক্লাসটা হবে সিইং ডক্টর নিয়ে, এবং তার জন্য আমি চাই যে আপনাদের সাথে একটা ও হ্যাঁ, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে we mainly actually in speaking we face different types of problems, এবং আমি বলছি আজকে যে প্রবলেম এবং সলিউশন নিয়ে কথা হবে। আপনারা জানেন যে এসো করতে বসে ক্লাসটা মেইনলি ডিজাইন করা হয় এমন ভাবে যে আমাদের রিয়েল লাইফ প্রবলেমগুলো কি হয় স্পিকিং করতে গেলে এবং বা ইংরেজির ক্ষেত্রে, এবং এটা আমাদের সলিউশনটা আমরা কি কি করতে পারি। এবং আমি কখনোই উইদাউট সলিউশন শুধু প্রবলেম নিয়ে কথা বলি না। I mean show you the problem, I discuss about the problem and then I give you the solution, এবং আমরা কিন্তু দুইটাই করি। এবং তার মধ্যে আমি একটু দেখতে চাচ্ছি যে আসলে কারা কারা একটু জয়েন দিয়েছেন। আমি দেখতে পাচ্ছি কামাল ভাই, ইয়েস ইউ পিপল আর ব্যাক, স্মাইল দেখতে পাচ্ছি অন আফটার লং টাইম, থ্যাংক ইউ সো মাচ। অনেকেই দেখছে, তানজিয়া প্রধান অনেকক্ষণ ধরে ওয়েট করেছিলেন টু মিট মি, টু সি মি, এবং আরো অনেকেই আছেন, ইয়েস থ্যাংক ইউ। সো আমি কমেন্টগুলো পরে দেখবো। ওয়ালাইকুম আসসালাম যারা সালাম দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, ওয়ালাইকুম আসসালাম। আফটার লং টাইম আই এম ফিলিং সো হ্যাপি। ওকে, সো সিইং ডক্টর, এবং এটা নিয়ে কথা, এই সিচুয়েশন নিয়ে কথা বলার আগে আমি চাচ্ছি যে আপনাদের সাথে একটা স্ক্রিন শেয়ার করতে, এবং যেটা হচ্ছে যে প্রবলেম এবং সলিউশন। আমাদের স্পিকিং মেইন প্রবলেম একটা হচ্ছে যে আমাদের ভোকাবুলারি আমাদের অত এনরিচড না। এই জন্য আমি আজকে ক্লাসে এবং রোগ শোক নিয়ে বা এই রিলেটেড ডাক্তার দেখানো নিয়ে রিলেটেড কিছু এক্সক্লুসিভ ভোকাবুলারি আপনাদের সাথে শেয়ার করবে, যেগুলো আপনি শুনবেন এবং সেগুলো মুখস্থ করে নেবেন। এবং যে কাজটা করবেন সেটা হচ্ছে কাগজ কলম নিয়ে বসেন এবং সেগুলো আপনি কিন্তু কি করে ফেলবেন, নোট করে ফেলবেন। কারণ এগুলো আপনার লাইফে কখনো না কখনো কারো না কারো লাইফে, আপনার হতে পারে, আপনার ফ্রেন্ডের হতে পারে, ফ্যামিলি কারো মেম্বার হতে পারে, দরকার হবেই। সো অ্যাভয়েড করার কোনো সুযোগ নেই। আপনি কি করেন, এক্ষুনি কাগজ কলম নেন, লিখে ফেলেন, মুখস্থ করেন, এবং পরবর্তীতে আমাকে অবশ্যই ফিডব্যাক দিবেন। আর একটা কথা আমি সবসময় যেটা বলি, ইউ মাস্ট শেয়ার দিস ক্লাস বিকজ ইউ হ্যাভ টু গিভ others this opportunity to join this class together with us, and we want to grow together as a family, supporting one another, right? Okay, yes, অলরেডি একজন সাকিব বলছেন, সাকিব ভাই বলছেন লেখার জন্য প্রস্তুত, বলেন ইয়েস। ওকে, সো আমি আপনাদের সাথে স্ক্রিনটা শেয়ার করছি, এবং স্ক্রিনটা শেয়ার করলেই কিন্তু আপনারা দেখতে পারবেন। ওকে, অ্যাজ আই টোল্ড ইউ যে আপনারা দেখতে পাচ্ছেন এসে পড়তে বসি, এবং আজকের টপিকটা হচ্ছে ইংলিশ স্পিকিং এর প্রবলেম এন্ড সলিউশন। এবং প্রবলেম এন্ড সলিউশনের কথা বলতে গেলে আমাদের যেটা হয় সেটা হচ্ছে যে আমরা দুই ধরনের সমস্যায় পড়ি। একটা হচ্ছে আমরা ভোকাবুলারি জানি না, আর একটা হচ্ছে কি আমরা স্ট্রাকচার জানি না। ওই স্ট্রাকচার না জানার কারণে আমরা বাক্য তৈরি করতে পারি না। সো আজকে আমরা বিভিন্ন সিচুয়েশন দিয়ে এই স্ট্রাকচার গুলো শিখবো, এবং আপনারা যারা কমেন্ট করছেন, কমেন্ট করেন, আপনাদের অপিনিয়নের কথা জানান, আমি এগুলো পড়বো ক্লাসটা পরে। সো আমরা এখন মন দিয়ে ক্লাসটা করি। আর যাদের কোনো কোয়েশ্চেন আছে, কোনো কমেন্ট করতে চান, ইউ পুট ইট ইন দ্য কমেন্ট বক্স। ওকে, সো এই যে একটা ওয়ার্ড আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সোর থ্রট। এটা একটু দেখেন, এটা হচ্ছে সোর থ্রট। সোর থ্রট, সোর থ্রট মানে আমরা অনেক সময় বলি যে আমাদের গলা ব্যথা করে, স্বর ভেঙে যায়, মানে হচ্ছে গলা ভেঙে গেছে। আমরা যেটা বলি সহজ ভাষায় যে গলা ভেঙে গেছে, যে আমার গলা ভেঙে গেছে, I've got a sore throat. Sore throat, গলা ব্যথা, অনেক সময় গলা ব্যথা করে। সো গলা ব্যথা ইংলিশ হচ্ছে sore throat। প্রত্যেকটা ভোকাবুলারি এক্সক্লুসিভ, এবং প্রত্যেকটা ওয়ার্ড আমাদের জানা দরকার, ফর মি অর ফর এনিওয়ান এলস। ওকে, তারপরে যেটা আছে তারপরে যেই সব মানে ওয়ার্ড সেটা হচ্ছে কোল্ড। আমরা দেখেন যে একটা ওয়ার্ড আছে কোল্ড। এই কোল্ড মানে আমরা জানি ঠান্ডা। হ্যাঁ, ঠান্ডা ফিজিক্যাল কন্ডিশনের ক্ষেত্রে ঠান্ডা লাগলে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে আমরা সর্দি হয়, ঠান্ডা সর্দি, তো এটাকে আমরা কোল্ড হিসাবে বলি। I've got cold, ঠান্ডা। হ্যাঁ, তো ঠান্ডা আমাদের কিন্তু লাগে। আচ্ছা, এইখানে একটা ওয়ার্ড লিখেছি বা ওয়ার্ড ফ্রেজ, সেটা হচ্ছে যে দুইটা ওয়ার্ড আপনারা দেখতে পাচ্ছেন, একটা ওয়ার্ড ফ্রেজ আছে। সো এখানে উচ্চারণটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই, এবং এটা মিনিংটা আপনারা অবশ্যই জানবেন। উচ্চারণটা হচ্ছে, এখানে দেখেন আমরা বলি নেজাল, এটা হবে নেইজো, নেই। আমরা বলি নে, ইট শুড বি লাইক নেই, নেইজো। আর স্প্রে নয়,
কোনো ওয়ার্ড যদি এনি ওয়ার্ড এন্ডস উইথ এই ওয়াই, এটা আমরা মোটামুটি ফনেটিক্সের মানে ক্লাসের মধ্যে আমরা এগুলো আলোচনা করি বা উচ্চারণের ক্ষেত্রে আমরা আলোচনা করি, এবং অন অ্যান এভারেজ দেখা যায় যে ইন জেনারেল কোনো একটা ওয়ার্ডের শেষে যদি এই ওয়াই দিয়ে কোনো ওয়ার্ড শেষ হয় তাহলে এটা এ উচ্চারণ হয় না, এটা এই মতো উচ্চারণ হয়। তাহলে আমরা যেটা বলতে পারবো সেটা হচ্ছে নেজাল না বলে বলছি নেইজল, এন্ড স্প্রে না হবে স্প্রে, নেজাল স্প্রে। নেজাল স্প্রে মানে হচ্ছে যে আমরা নাকে যে স্প্রে করি যখন আমাদের দেখা যায় যে ঠান্ডা লাগে, নাক বন্ধ হয়ে যায়। ও, নাক বন্ধ হয়ে যাওয়া ইংলিশটা কি? নাক বন্ধ হয়ে যাওয়া, যখন ঠান্ডায় সর্দিতে নাক বন্ধ হয়ে যায় এটাকে বলি স্টাফি নোজ। কি বলে এটাকে? স্টাফি নোজ। ইয়েস, স্টাফি নোজ। তো এটা নাক বন্ধ হয়ে যাওয়া, ঠান্ডায় নাক বন্ধ হয়ে যায়, এটাকে বলে স্টাফি নোজ। এবং ঠান্ডায় কিন্তু আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে কি, আমাদের রানি নোজ হয়ে যায়, মানে আমাদের সর্দি, মানে এরকম সর্দি টানি আমরা, তো এটাকে বলে কি? রানি নোজ। আই হোপ ইউ আর এনজয়িং। আপনারা যদি এনজয় করেন তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠান, এবং আমি যেই কাজটা সবসময় আপনাদেরকে করতে বলি, আই রিকোয়েস্ট ইউ অল, এবং আমি যেটা বলবো সেটা হচ্ছে দিস ইজ ইউর সোল রেসপন্সিবিলিটি। আর সেটা হচ্ছে যে কি করা, আপনি এটা শেয়ার করেন। ও, আই ফরগট টু শেয়ার দিস ভিডিও টুডে, আমি নিজেই ভুলে গিয়েছি। সো আপনিও কি করে নেন, এই ভিডিওটা শেয়ার করে দেন, এবং এই একটা কাজই কিন্তু আমাদের করতে হয়। ইয়েস, অলরাইট। সো যে ওয়ার্ডগুলো দিলাম, আরো কিছু এক্সক্লুসিভ ওয়ার্ড আছে, তারপর সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে অনেক এক্সক্লুসিভ সেন্টেন্স স্ট্রাকচার শিখবো, যেগুলো আমরা হয়তো কখনো আমাদের প্রয়োজন হয় কিন্তু আমরা কখনো, অনেকেই শেয়ার দিয়েছেন, থ্যাংক ইউ, আই এম সো হ্যাপি। আমিও একটু শেয়ার করে দিই। ইয়েস, এবং যারা ওকে, জাস্ট আ সেকেন্ড। অলরাইট, সো আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ, ইয়েস 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 ইয়েস, আপনারা কমেন্ট করতে থাকেন, কমেন্ট আমি দেখবো। যে গলা ব্যথা, সোর থ্রট, গলা ব্যথা, থ্যাংক ইউ। গাজী শাহজালাল ভাই লিখেছেন এনজয় ক্লাস উইথ শোভন স্যার, ফ্যান্টাস্টিক। আমি দেখতে পাচ্ছি অনেকেই জয় দিয়েছেন, দেখতে পাচ্ছেন। সো আমরা তারপরেরটাতে আলোচনা করি, এটা হচ্ছে রানি নোজ। রানি নোজ মানে হচ্ছে যে আপনার সর্দি, যখন আমরা এরকম হয় যে আমাদের নাক টানতে হয়, হ্যাঁ, ঘন ঘন, তখন এটাকে আমরা বলি রানি নোজ। আর স্নিজ মানে হাঁচি দেয়া, স্নিজ। তবে হাঁচি থেকে অনেক সাবধান, এখন যা অবস্থা সেখানে তো অবশ্যই আমরা সবসময় মাস্ক ইউজ করবো। এটা এটা শুধুমাত্র মানে এই করোনা প্যান্ডেমিকের জন্য না, আমাদের প্রত্যেকের এমনিতেই করা উচিত, কারণ আপনার হাঁচির গতিবেগ ঘন্টায় 90 কিলোমিটার, কেন? এবং মানে সবচেয়ে বেশি জীবাণু, এবং 1.5 ঘন্টার মতো জীবাণু বাতাসে ভেসে বেড়ায়। তারপরে কেউ যদি 1.5 ঘন্টা আগে এখানে হাঁচি দিয়ে যায়, এবং আপনি যদি এদিক দিয়ে যান, নিঃশ্বাসের সাথে জীবাণু যেতে পারে আপনার ভেতরে। সো আমরা যারা হাঁচি দিব, মাস্ক পরে রেখে হাঁচি দিব, এবং আমরা সবসময় মাস্ক পরে রাখবো এই জন্য যে অন্যের কারো দ্বারা যেন আপনি মানে ইয়ে না হয়ে যান, মানে ভাইরাসে আক্রান্ত না হয়ে যান। অলরাইট, সো তারপর আমরা দেখতে পাচ্ছি যে আরো কিছু ভোকাবুলারি, সেটা হচ্ছে স্টোমাক এক। হ্যাঁ, এটা স্টোমাক এক, আমরা হচ্ছে পেট ব্যথা, স্টোমাক এক, পেট ব্যথা। সো আমরা এই ওয়ার্ডটা যখন আমরা ইয়ে করব, স্টোমাক এক, পেট ব্যথা, সেগুলো আমরা মুখস্থ করে নেব, এবং অবশ্যই আপনারা নোট নিতে পারেন। আচ্ছা, এখানে হচ্ছে হার্বাল রেমেডি, মানে নর্মালি যেই জিনিসগুলো আমরা হয়তো জানি বা মোটামুটি জানি, অথবা জানি না, সেই ক্ষেত্রে সেগুলো কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। সো হার্বাল রেমেডি, হার্বাল রেমেডি হচ্ছে ভেষজ, ভেষজ যে চিকিৎসা। আমরা তো জানি যে আমরা নর্মালি যে চিকিৎসাটা নেই প্রেসক্রিপশনের মাধ্যমে, সো এটা এক ধরনের। আবার ভেষজ চিকিৎসা একটা আছে, সেটা হচ্ছে হার্বাল রেমেডি বলে এটাকে। সো হার্বাল রেমেডি, ভেষজ চিকিৎসা। আর হেডেক মানে মাথা ব্যথা, মাথা ব্যথা যদি করে তাহলে আমরা যে কথাটা বলবো সেটা হচ্ছে আভা হেডেক, আভা হেডেক, মাথা ব্যথা হয়। সো ডায়াগনস, এই ওয়ার্ডটার সাথে পরিচিত হন। ডায়াগনস মানে হচ্ছে রোগ নির্ণয় করা, রোগ, আপনার যে রোগ এটাকে ডায়াগনস করা, মানে রোগ নির্ণয় করা। তাহলে এরকম দেখবেন যে অনেকগুলো ডায়াগনস্টিক সেন্টার, রোগ নির্ণয় যেখানে করে সেটাকে বলে ডায়াগনস্টিক সেন্টার। তারপরে হচ্ছে সিমটম, এই কথাটা মানে লক্ষণ। ধরেন আমাদের যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের আমাদের অনেক আপনার লক্ষণগুলো কি, লক্ষণ কথাটা, ধরেন আমাদের রোগের লক্ষণগুলো কি, সেই কথাটা বলতে গেলে আপনার সিমটম ওয়ার্ডটা লাগবে। সো আপনি ওয়ার্ডটা শিখে রাখেন, সেটাকে বলে সিমটম, মানে লক্ষণ, রোগের লক্ষণ। আচ্ছা, তারপর হচ্ছে হার্ট ডিজিজ, আমরা হচ্ছে হৃদরোগ,
হার্ট ডিজিজ, মানে দিস আর সাম ভাইটাল ওয়ার্ডস, ভাইটাল ফ্যাক্টস যেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো হার্ট ডিজিজ মানে হচ্ছে হৃদরোগ। সো হৃদরোগ যদি আমাদের কথাটা বলতে চাই, তাহলে যে ওয়ার্ডটা আমরা ইউজ করব সেটাকে বলে কি? হার্ট ডিজিজ। তারপরের ওয়ার্ডটা হচ্ছে ইনডাইজেশন। ইনডাইজেশন কথাটা মানে হচ্ছে বদ হজম হওয়া, মানে হজম হয় না, বদ হজম হয়, তাহলে এটাকে বলে ইনডাইজেশন। ইনডাইজেশন, ইনডাইজেশন। ওকে, অলরাইট। সো তারপরে আরো কিছু, যেমন অয়েনমেন্ট। আমরা হয়তো একটা বাংলা শব্দ সবাই পরিচিত, এটার সাথে বাংলা শব্দের সাথে পরিচিত, বাট ইংলিশে আমরা খুব বেশি এটার সাথে পরিচিত না। তো এটাকে বলা হচ্ছে অয়েনমেন্ট। অয়েনমেন্ট মানে হচ্ছে মলম। মলম, মলম কথাটার সাথে আমরা পরিচিত, বাট এটা ইংলিশ ওয়ার্ডটাতে পরিচিত না। সো আমরা একটু জেনে রাখি, সেটা হচ্ছে অয়েনমেন্ট। আচ্ছা, তো তারপরে আছে ব্যাক এক, পিঠ ব্যথা। ব্যাক এক, ব্যাক এক, পিঠ ব্যথা। তারপর হচ্ছে যদি কারো জ্বর থাকে বা কারো জ্বর উঠে, তাহলে আমরা যে কথাটা বলি সেটা হচ্ছে হ্যাভ আ ফিভার। তাহলে আপনি যদি বলতে চাই যে আমার জ্বর আছে বা আমার জ্বর উঠেছে, আমরা বাংলায় যেমন বলি আমার জ্বর উঠেছে, তার জ্বর উঠেছে, তাহলে আপনি কি বলবেন? মাই ফিভার হ্যাজ, কি হবে? নো, এভাবে না। সো আমরা কি বলবো? যে আই হ্যাভ আ ফিভার, আই হ্যাভ আ ফিভার। তার জ্বর উঠেছে, হি হ্যাজ আ ফিভার। ঠিক আছে। তারপরে হচ্ছে দাঁত ব্যথা, এটাকে আমরা জানি যে টুথ এক, এটা মনে হচ্ছে দাঁত দাঁত ব্যথা। ওকে, এখন আমরা কতগুলো সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে কথা বলবো, এবং সেন্টেন্স স্ট্রাকচার গুলো যেগুলো আমাদের এই যে ডাক্তার দেখানো, রোগ শোক এগুলোর ক্ষেত্রে। তো আমরা এই ডাক্তার দেখানোর বিষয়টাকে কয়েকটা সিচুয়েশনে আমরা ডিসকাস করবো, এবং তার মধ্যে আমি আপনাদের বলে দিই আমার কিছুদিন পরেই সামনের মাসের প্রথম সপ্তাহ থেকে একটা ব্যাচ আসতেছে, এবং যে ব্যাচটা হচ্ছে 7, ব্যাচ নাম্বার 7, এবং সেটাতে আপনারা যদি এনরোল করতে চান আপনারা আগেই ভর্তি হয়ে যান, কারণ শুধুমাত্র 20 জনকে নিয়ে একটা ব্যাচ কন্টিনিউ করা হয়। অলরাইট। সো তারপরে আমি সেন্টেন্স স্ট্রাকচার গুলো দেখতে গেলে আমরা কয়েকটা সিচুয়েশন দেখি, এবং একটা সিচুয়েশনের মধ্যে প্রথম যে সিচুয়েশনটা হয় সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যদি কখনো এরকম হয় যে কারো আমরা অসুস্থ দেখি, তাহলে আমরা তাকে কি বলি? আমরা কাউকে অসুস্থ দেখি, তাহলে এখানে আমরা একটা স্ট্রাকচার শিখি, এবং একটা শব্দ আমরা শিখি। সো অসুস্থ হলে আপনি হয়তো কাউকে দেখছেন যে সে খুব অসুস্থ, তো আপনি গিয়ে তাকে বলছেন হেই হোয়াট হ্যাপেন্ড। এই যে হেই হোয়াট হ্যাপেন্ড মানে তোমার কি হয়েছে? What happened? What happened? Hey, what happened? তোমার কি হয়েছে? You look so pale. তোমাকে দেখে তো খুব মানে বিবর্ণ বা একটু মলিন লাগছে। আমরা বলি না তোমাকে দেখে একটু মলিন লাগছে। You look so sick. বা pale, এই pale শব্দটা ফ্যাকাশে লাগা, মলিন লাগা, মন খারাপ করে বসে আছে, বা ফিজিক্যালি ফিট না বোঝা যাচ্ছে, তাহলে আমরা যেটা বলতে পারি যে ইউ লুক সো পেল। তো আমরা কাউকে দেখলে, অসুস্থ দেখলে আমরা তাকে কি বলতে পারি? হেই হোয়াট হ্যাপেন, ইউ লুক সো পেল, তোমাকে দেখে তো খুব মলিন লাগছে, কি হয়েছে তোমার? সো এই এই হচ্ছে ব্যাপার। তো যাকে বলছে আপনি যদি বা কেউ যদি সিক হয়, তাহলে সে কি বলবে? সে বলবে যে হ্যাঁ আমার তো আসলে একটু আমার আসলে ভালো লাগছে না, আমার খুব খারাপ অনুভব করছি, ভালো লাগছে না। তাহলে এই কথাটা সে ইংলিশে কি বলবে? সে বলবে কি অ্যাকচুয়ালি আই ডোন্ট ফিল ওয়েল, অ্যাকচুয়ালি আই ডোন্ট ফিল ওয়েল, আমার ভালো লাগছে না। আই ফিল ওফুল, অস্বস্তি লাগছে, খারাপ লাগছে। এই দুইটা এক্সপ্রেশন আমরা যদি ভালো না লাগে, এটা শুধুমাত্র যে ডাক্তার দেখাতে গেলে আমরা ফিজিক্যালি মানে সিক তাই বলেই বলবো তা কিন্তু না। মন খারাপ হলে আপনি বলতে পারেন যে আমার কিছুই ভালো লাগছে না, তাহলে আপনি কি বলেন? অ্যাকচুয়ালি আই ডোন্ট ফিল ওয়েল, আমার ভালো লাগছে না, আই ডোন্ট ফিল ওয়েল। আই ফিল ওফুল, আই ফিল ওফুল, আই ফিল ওফুল, আমার খারাপ লাগছে। এই কথাগুলো আপনি মুখস্থ করেন, কথা বলেন, স্পিকিং অনেক ভালো একটা স্ট্যান্ডার্ডে চলে যাবে। সো আমি আবারও বলবো, আপনারা যারা এই শোটা দেখছেন, এসে পড়তে বসে এখন থেকে প্রতিদিন হবে, এবং আজকে 32তম পর্ব। তো ঈদের আগে অনেকগুলা 31 পর্ব পর্যন্ত নিয়েছি, সেখানে দেখবেন অনেকগুলো এরকম জটিল বিষয়, সুন্দর ওয়ার্ড, সেন্টেন্স প্যাটার্ন, সেন্টেন্স তৈরি করা, একদম বেসিক স্ট্রাকচারের কথাবার্তা সেগুলো বলেছি। এবং আমি এই শো এর ভিডিওগুলো আপনারা দেখেন, এবং এটাতে আপনি শেয়ার করেন, যাতে যারা মানে আপনার ফ্রেন্ড লিস্টে আছে বা আপনার কাজিন আছে, ভাই বোন আছে, ওনারা যেন কি করতে পারে, মানে ফ্রি সেশন, ফ্রি ক্লাস প্রতিদিন সন্ধ্যায় 7টায় হবে, এবং আমি থাকবো। স্পিকিং এর বিভিন্ন জিনিস নিয়ে কথা বলা হবে, ইংলিশের বিভিন্ন স্টেজ নিয়ে কথা বলা হবে, অ্যাডভান্স লেভেল, বেসিক লেভেল।
So why don't you give them the opportunity to join and to enjoy these classes? আপনার একটা শেয়ার সবার উপকার করতে পারে. So I am in a big plan. Okay. So you share this video. All right. তারপরে যে আমরা যে কথাটা বলতে পারি যে এই যে আই থিঙ্ক ইউ শুড সি আ ডক্টর, এই কথাটা হচ্ছে যে আমরা হয়তো বললাম যে আচ্ছা আমার মনে হয় তোমার ডাক্তার দেখানো উচিত, এবং এই কথার আরেকটা এক্সপ্রেশনে বলা যায় যেটা হচ্ছে তাহলে তুমি ডাক্তার দেখাচ্ছ না কেন, তাহলে তুমি ডাক্তার দেখাচ্ছ না কেন। তো এই কথাটা আমরা কিভাবে বলবো? ওয়াই ডোন্ট ইউ সি আ ডক্টর, ওয়াই ডোন্ট ইউ সি আ ডক্টর। এবং জানেন আপনি এই এক্সপ্রেশনটা অনেক ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। আপনি হচ্ছে ওয়াই ডোন্ট ইউ কাম এন্ড সি মি, তুমি আমার সাথে একটু দেখা করো, it's been long time no see, why don't you come and see me, অনেকদিন কোনো দেখা নাই, কোথায় তুমি, আসো আমার সাথে একটু মিট করো। স্যার why don't you see, why don't you watch this movie, why don't you learn English, তুমি কেন ইংরেজি শিখো না, শিখতেছো না কেন, তোমার তো ইংলিশ শেখা উচিত, you should learn English। এবং আমি যদি বলি যে তোমার আগে ইংলিশ শেখা উচিত ছিল, you should have learned English। সো আপনি কি করেন, এই যে এক্সপ্রেশন গুলা, এই কথাগুলো মুখস্থ করেন, একদম ঠাড়া মুখস্থ, এবং এই মুখস্থ করার পরে আপনি প্র্যাকটিক্যাল লাইফে একটু একটু করে ব্যবহার করা শুরু করেন। ইংরেজির যতগুলো মডিউল আছে, আই রিপিট, স্পিকিং এর 4টা মডিউল, ইন এনি ল্যাঙ্গুয়েজ দেয়ার আর 4 মডিউলস। একটা হচ্ছে স্পিকিং, আমরা জানি রিডিং, রাইটিং, লিসনিং, স্পিকিং। বিলিভ মি, যদি আইএলস এর মডিউলগুলো এই 4টার উপর টেস্ট হয়, যদি আলোচনা করি, তাহলে আইএলস এর সবগুলো মডিউল থেকে সবচেয়ে ইজিয়েস্ট মডিউল হচ্ছে স্পিকিং। এবং মজার ব্যাপার, আমরা সেই স্পিকিংটাই ওভারকাম করতে পারি না, তারপরে অন্যান্য ব্যাপার। তার মানে এত ইজিয়েস্ট একটা ব্যাপার আমরা কেন করি না? আমরা হয়তো অনেক কিছু জানি, সেগুলো আমরা কখনো স্পিকিং ব্যবহার করি না, আমরা কখনো বলি না। তো সিম্পল জিনিস, আপনি যদি শুধুমাত্র এই এক্সপ্রেশনটাই শিখেন, ওয়াই ডোন্ট ইউ সি আ ডক্টর, ওয়াই ডোন্ট ইউ কাম এন্ড জয়েন দিস ক্লাস, ওয়াই ডোন্ট ইউ শেয়ার দিস ভিডিও, এই যে একটা সেন্টেন্স, এটা দিয়ে আপনি যদি কত সেন্টেন্স বলতে পারেন, কিন্তু আমরা বলি না। এটাই হচ্ছে আমাদের ফ্যাক্টর, আমাদের জায়গাটা হচ্ছে এই জায়গা যে আমরা এই কথাগুলো জানি কিন্তু আমরা মানি না, আমরা বলি না। সো আমি এখন আপনাদেরকে চলেন এবার একটা সিচুয়েশন নাম্বার 2, এবং সিচুয়েশন 2তে যেটা হবে সেটা হচ্ছে আপনি নিশ্চয়ই কি করবেন, একটা অ্যাপয়েন্টমেন্ট নেবেন ডক্টরের সাথে। এখন অ্যাপয়েন্টমেন্ট নিতে গেলে আপনি কি কি এক্সপ্রেশন বা কি কি কথা আপনি বলতে পারেন, সেটা আমরা এখন শিখি। সো অ্যাপয়েন্টমেন্ট নিতে গেলে প্রথম যেটা, সেটা হচ্ছে আমরা হয়তো আমরা কোনো একটা রিসেপশনে যাব, এবং রিসেপশনে যে থাকে তাকে বলে রিসেপশনিস্ট। রিসেপশনিস্ট, যিনি রিসেপশনে থাকে ওনাকে কি বলি আমরা? রিসেপশনিস্ট। দেয়ার ইজ এ রিসেপশনিস্ট, শি ইজ দ্য রিসেপশনিস্ট। ওকে, তো রিসেপশনিস্ট, তো রিসেপশনিস্টের কাছে গেলে আমরা কি করব? আমরা হয়তো বলবো যে আমি ডাক্তার দেখাতে চাই। এই ডাক্তার দেখাতে চাই, এটা একটা এক্সপ্রেশন, এটা একটা সেন্টেন্স স্ট্রাকচার, এটা দিয়ে আমরা চাওয়া জাতীয় অনেক কথা বলতে পারি, শুধুমাত্র ডাক্তারি ক্ষেত্রে তা না। তো আমরা কি বলতে পারি? আই উড লাইক টু সি এ ডক্টর। তো আই উড লাইক টু সি এ ডক্টর মানে আমি একজন ডাক্তার দেখাতে চাই। এই কথাটা আমরা কিন্তু এই এক্সপ্রেশনটা অন্যান্য কথায় ব্যবহার করতে পারি। যেমন আমরা বলি আই উড লাইক টু গো দেয়ার, আমি সেখানে যেতে চাই। আই উড লাইক টু টক টু ইউ, আমি তোমার সাথে কথা বলতে চাই। আই উড লাইক টু লার্ন ইংলিশ, আই উড লাইক টু গিভ আ প্রেজেন্টেশন অন ইংলিশ। তো এইভাবে আপনি কি করেন? আমি চাই জাতীয় কথাবার্তাগুলো বলতে পারি। ওকে, সো তারপরে এই কথাটা আপনি অন্যভাবেও অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার ক্ষেত্রে বলতে পারেন। যেমন আপনি বলতে পারেন আই উড লাইক টু মেক এন অ্যাপয়েন্টমেন্ট। আমরা বলি না যে আমি একটা সিরিয়াল দিতে চাই, বাংলাদেশে কিন্তু আমরা এটা বলি যে আমি একটা সিরিয়াল দিতে, ডাক্তারের সিরিয়াল দিতে চাই। তো এটাকে বলে আই উড লাইক টু মেক এন অ্যাপয়েন্টমেন্ট। এটাকে খুব দ্রুত বারবার প্র্যাকটিস করেন, তখন আর ওই আমি সিরিয়াল দিতে চাই বলা লাগবে না। আই উড লাইক টু মেক এন অ্যাপয়েন্টমেন্ট, আই উড লাইক টু মেক এন অ্যাপয়েন্টমেন্ট, আই উড লাইক টু মেক এন অ্যাপয়েন্টমেন্ট, অ্যাপয়েন্টমেন্ট, আই উড লাইক টু মেক এন অ্যাপয়েন্টমেন্ট। ওকে, ইয়েস। সো আই উড লাইক টু মেক এন অ্যাপয়েন্টমেন্ট। ওকে, আমি একটা কি করতে চাই? একটা ডাক্তারের সিরিয়াল দিতে চাই। অলরাইট, সো পরে এই যে ডাক্তার, সেই ডাক্তারের নামটা উল্লেখ করে এভাবে বলতে পারেন যে আই উড লাইক টু মেক এন অ্যাপয়েন্টমেন্ট টু সি এ ডক্টর, আই উড লাইক টু মেক এন অ্যাপয়েন্টমেন্ট টু সি ডক্টর প্রাণগোপাল, আই উড লাইক টু মেক এন অ্যাপয়েন্টমেন্ট টু সি ডক্টর প্রাণগোপাল। মানে প্রাণগোপাল স্যারের সাথে দেখা করব, যে ওনাকে দেখাবো, সো আমি একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে চাই। তো আপনাকে রিসেপশনিস্ট এই কথাটাও বলতে পারে যে ডু ইউ হ্যাভ অ্যান অ্যাপয়েন্টমেন্ট। ধরেন আপনি গেলেন ডাক্তার দেখাতে, তো আপনাকে জিজ্ঞেস করতে পারে যে ডু ইউ হ্যাভ অ্যান অ্যাপয়েন্টমেন্ট, অথবা আপনি বলতেছেন আই উড লাইক টু সি ডক্টর প্রাণগোপাল,
তখন উনি হয়তো আপনাকে জিজ্ঞেস করতে পারে, ডু ইউ হ্যাভ অ্যান অ্যাপয়েন্টমেন্ট? আপনার কি কোনো অ্যাপয়েন্টমেন্ট বা কোনো সিরিয়াল নেওয়া আছে? ডু ইউ হ্যাভ অ্যান অ্যাপয়েন্টমেন্ট? সো আপনি আপনি কিন্তু এই মানে দেখা গেল যে এই কথাটা আপনার বলা রাখতে পারে যে ডু আই হ্যাভ টু মেক অ্যান অ্যাপয়েন্টমেন্ট। তাহলে আমি ডক্টর প্রাণগোপাল স্যারকে দেখাতে চাই আমার কি কোনো অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, তাহলে এই কথাটা আপনি কিভাবে বলবেন? আই উড লাইক টু সি ডক্টর প্রাণগোপাল, ডু আই হ্যাভ টু মেক অ্যান অ্যাপয়েন্টমেন্ট? ডু আই হ্যাভ টু মেক অ্যান অ্যাপয়েন্টমেন্ট? ডু আই হ্যাভ টু মেক অ্যান অ্যাপয়েন্টমেন্ট? আমাকে কি একটি সিরিয়াল দিতে হবে এবং অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে? ডু আই হ্যাভ টু মেক অ্যান অ্যাপয়েন্টমেন্ট? সো এই যে কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম এখানে, আপনারা কি করেন সেই জিনিসগুলো এইভাবে মুখস্থ করে ফেলেন, এবং এগুলো ভালো করে মুখস্থ করলে আপনি আপনার পরবর্তী টাইমে নেক্সট টাইম when you go to see a doctor, what you can do, you can use them. All right? ঠিক আছে, সো চলেন আমরা একটা এই সিচুয়েশন 3 তে যাই, এবং আপনারা হয়তো গেস করতে পারছেন যে সিচুয়েশন 3 টা কি হতে পারে। এবং সিচুয়েশন 3 টা হচ্ছে, যেহেতু আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিয়েছেন, এবার আপনি ডক্টরের কাছে ডক্টর দেখাতে যাবেন। সো ডক্টর আপনাকে কি কি ভাবে কোয়েশ্চেন করতে পারে বা নর্মালি কোন ধরনের কথা বলতে পারে, সেই জিনিসগুলো আমরা এখন শিখি। এই কথাটা আপনাকে ডক্টর বলতে পারে যে হোয়াটস ইয়োর প্রবলেম, হোয়াটস ইয়োর প্রবলেম, মানে আপনার সমস্যা কি, এটা আমরা সবাই জানি। অথবা বলতে পারে যে হোয়াট আর ইয়োর সিমটমস। এই যে সিমটম ওয়ার্ডটা মানে আপনার উপসর্গ বা লক্ষণগুলো কি, হোয়াট আর ইয়োর সিমটমস। তো সিমটমগুলো আপনি যখন বলবেন, হয়তো আপনাকে এটাও বলতে পারে যে হ্যাভ ইউ গট এনি আদার সিমটমস, হ্যাভ ইউ গট এনি আদার সিমটমস। তো এটা আপনাকে বলতে পারে যে আপনার আর কোনো লক্ষণ আছে কিনা, হ্যাভ ইউ গট এনি আদার সিমটমস। আপনাকে বলতে পারে যে ওয়ার ইজ দ্য পেইন, মানে আপনি কোথায় ব্যথা পাচ্ছেন, ওয়ার ইজ দ্য পেইন, আপনি কোথায় ব্যথা পাচ্ছেন। অনেক সময় দেখা যায় যে ডক্টর আপনি চেক করে দেখে, হয়তো আপনার হাতে ব্যথা, তো বলছে যে এখানে ব্যথা, তো আপনাকে হয়তো প্রেস করে বললো যে ডাজ ইট হার্ট when I press here, মানে আমি যখন এখানে প্রেস করি আপনার কি এটা ব্যথা লাগে, আপনি কি এটা ব্যথা অনুভব করেন? does it hurt when I press here, does it hurt when I press here? Okay, so this is how doctor might ask you, does it hurt when I press here? তারপরে যে do you have any allergies, আপনার কোন রকম কোন অ্যালার্জি, যে do you have, মেইনলি এখানে স্ট্রাকচারটা শিখেন, do you have any allergies, do you have any fever, do you have any pain, so do you have any other symptoms, এটাও বলতে হবে do you have, আপনার কি আছে, do you have, আপনার কি আছে, do you have। এটা আমরা স্টাইলে এই সিচুয়েশনের বাইরে অন্য কথাবার্তায় ব্যবহার করতে পারি, যেমন বলতে পারি do you have a mobile phone, do you have a friend, do you have a house, এভাবে আমরা বলতে পারি। So এই সিচুয়েশনে আমরা এই এক্সপ্রেশনটা ইউজ করতে পারি। মোট কথা একটাই স্ট্রাকচার শুধুমাত্র একটা সিচুয়েশনে ব্যবহৃত হয় তা কিন্তু না, আপনি এই সিচুয়েশনের স্ট্রাকচারগুলো অন্য সিচুয়েশনে কাজে লাগাতে পারেন, আবার অন্য সিচুয়েশনে কথাবার্তা এই ক্ষেত্রে কাজে লাগাতে পারেন, বা এই স্ট্রাকচারটা দিয়ে আপনি অন্যান্য কথাও বলতে পারেন। এই জন্য এভরি সিচুয়েশনের এভরি স্ট্রাকচার সো ইম্পর্টেন্ট। সো এই জন্য কি করতে হবে, প্রত্যেকটা জায়গা থেকে আমাদের শিখতে হবে। লার্নিং হ্যাজ গট নো এন্ডিং, আমাদের চারদিক থেকে শিখতে হবে। কখনো আমাদের মুভি থেকে শিখতে হবে, কখনো আমাদের বই পড়ে শিখতে হবে, কখনো কারো কথা থেকে শিখতে হবে, কখনো কথা বলে শিখতে হবে, শুনে শিখতে হবে, সেরকম নানান কিছু, হ্যাঁ, অনেক দিকে করতে হয়। তবে সবচেয়ে ভালো হচ্ছে, সবচেয়ে মেইন আইডিয়া যেটা, সেটা হচ্ছে আমাদেরকে প্রথমে কোন একটা কোর্স এবং কিছু বই, সেটা পরে নিজের কিছু বেসিক জ্ঞান অর্জন করে তারপরে যদি আমরা অ্যাপ্লাই করতে যাই, তখন আমাদের বিভিন্ন সিচুয়েশন থেকেও শেখা হয়। অলরাইট, সো হাউ লং হ্যাভ ইউ বিন ফিলিং লাইক দিস, এই যে একটা এক্সপ্রেশন, এটা কিন্তু আমরা জানি যে আমাদের কোনো কিছু সময় নিয়ে চলমান প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার, তো এটাও কিন্তু আমাদের সিচুয়েশনে ব্যবহার হচ্ছে। যেমন হাউ লং হ্যাভ ইউ বিন, মানে কতদিন ধরে, হাউ লং হ্যাভ ইউ বিন ফিলিং লাইক দিস, হাউ লং হ্যাভ ইউ বিন ফিলিং লাইক দিস, আপনি এরকম কতদিন ধরে ফিল করছেন, বা আপনার এরকম অসুবিধা কতদিন ধরে হচ্ছে। সো এই কথাগুলো আমরা কিভাবে বলতে পারি, হাউ লং হ্যাভ ইউ বিন ফিলিং লাইক দিস, আপনি কতদিন ধরে এরকমটা অনুভব করছেন। সো আমরা যদি বলতে চাই হাউ লং হ্যাভ ইউ বিন ওয়েটিং, আপনি কতক্ষণ ধরে অপেক্ষা করছেন। হাউ লং হ্যাভ ইউ বিন লার্নিং ইংলিশ, আপনি কয়দিন ধরে ইংরেজি শিখছেন। সো আমরা কি করতে পারি, এক্সপ্রেশনটা ওইভাবেও ব্যবহার করতে, বা এই স্ট্রাকচারটা ওইভাবেও ব্যবহার করতে পারি। ওকে, সো যারা আমার এই ভিডিওটা শেয়ার দিয়েছেন, লাইক 30 পিপল, আই থ্যাংক ইউ অল ফর শেয়ারিং দিস ভিডিও। তারপর হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার, আরো কিছু আমরা সেন্টেন্স স্ট্রাকচার শিখি, সেটা হচ্ছে আর ইউ অন, এই যে একটা ওয়ার্ড শিখেন মেডিকেশন, বলছে কি আর ইউ অন এনি সর্ট অফ মেডিকেশন,
এই কথাটা মানে হচ্ছে যে আপনি কি কোনো ধরনের ঔষধ খাচ্ছেন, কোনো ট্রিটমেন্ট নিচ্ছেন। তো এই ধরনের কোনো কথা যদি আপনাকে বলে, আপনি বুঝতে হবে যে আপনাকে জিজ্ঞেস করতেছে যে আর ইউ অন এনি সর্ট অফ মেডিকেশন, মানে আপনি কোনো ঔষধ খাচ্ছেন কি না। তাহলে আপনি কি বলতে পারেন, আপনিও যদি কাউকে জিজ্ঞেস করতে চান যে আপনি কি কোনো মেডিসিন খাচ্ছেন, তো আপনি কি বলবেন, আর ইউ অন এনি সর্ট অফ মেডিকেশন, আপনি কি কোনো চিকিৎসা নিচ্ছেন, দুটোই বলতে পারেন। আর ইউ অন এনি সর্ট অফ মেডিকেশন, আর ইউ অন এনি সর্ট অফ মেডিকেশন। তারপর হচ্ছে ধরেন আপনি মানে অসুস্থ কারো আশেপাশে কখনো আপনি ছিলেন কিনা, বা অসুস্থ কারো আশেপাশে এর মধ্যে ছিলেন কিনা, এই কথাটা যদি আপনি বলতে চান, হ্যাভ ইউ বিন অ্যারাউন্ড, এই যে সুন্দর কথা, হ্যাভ ইউ বিন অ্যারাউন্ড anyone else who is sick, তাহলে have you been around anyone else who is sick, have you been around anyone who is sick, এটা বলতে পারেন, have you been around anyone who is sick, have you been around, have you been around কারো আশেপাশে, have you been around anyone who is sick, have you been around anyone else who is sick, okay, so আপনি এটাও বলতে পারেন। অলরাইট, সো এবার আমরা চলেন এবার সিচুয়েশন 4 এ যাই, এবং আপনারা জানেন যে ডক্টর কোয়েশ্চেন গুলো করার পরে, ডক্টর রিলেটেড কোয়েশ্চেন গুলো করার পরে সেটা যেটা হবে সেটা হচ্ছে এখন পেশেন্ট, আপনি আমি আমরা যদি পেশেন্ট হই তাহলে আমরা কিভাবে এগুলো আনসার করব। এই একটা ওয়ার্ড, সেটা হচ্ছে অ্যাপিটাইট। তাহলে আমরা অনেক সময় ডাক্তারের কাছে গেলে আমরা এই কথাটা বলি যে আমি আমার খিদা নষ্ট হয়ে গেছে, আমি খেতে পারি না, আমার খিদা নষ্ট হয়ে গেছে। তাহলে আমরা কি বলবো, আই হ্যাভ লস্ট মাই অ্যাপিটাইট, আই হ্যাভ লস্ট মাই অ্যাপিটাইট, মানে আমি আমার খিদা নষ্ট হয়ে গেছে। তাহলে কি বলবো ইংলিশটা, আই হ্যাভ লস্ট মাই অ্যাপিটাইট, আই হ্যাভ লস্ট মাই অ্যাপিটাইট, ওকে। তারপর দেখতে পাচ্ছেন যে এই কথাটা যদি বলে যে অনেকে পায়ে ব্যথা হয়, যে পা বাঁকা করতে পারে না, নি মানে হাঁটু, তো এখানে বলছে যে আই কান্ট ম্যান্ড মাই নি, মানে আমি হাঁটু গেড়ে বসতে পারি না, হাঁটু বাঁকা করতে পারি না, আই কান্ট ম্যান্ড মাই নি, আই কান্ট ম্যান্ড মাই নি। দেয়ার আর সো মেনি পিপল, আমরা অনেক সময় দেখা যায় মসজিদে নামাজ পড়তে গেলে যে হয়তো উঠে বসে নামাজ পড়তে পারে না, সো তাদের কিন্তু এই প্রবলেমটা হয়, সেটা হচ্ছে দে কান্ট ম্যান্ড দেয়ার নি, তারা কি করতে পারে না, নি মানে হাঁটু বাঁকা করে বসতে পারে না, বা হাঁটু বাঁকা করতে পারে না। সো আমরা এই কথাটা বলতে গেলে কি বলবো, আই কান্ট ম্যান্ড মাই নি, আই কান্ট ম্যান্ড মাই নি। বিভিন্ন জায়গায় আমাদের পেইন হলে আমরা যেটা বলতে পারি যে একটা এক্সপ্রেশন দিয়ে I've got a pain in my back, I've got a pain in my back, I've got a pain in my chest, অনেক সময় বুকে ব্যথা হয়, pain in my chest, I've got pain in my leg, পায়ে ব্যথা হতে পারে। তো আমরা যদি কোথাও কোনো ব্যথা হয় তাহলে আমরা ব্যথাগুলো এটাই বলতে পারি যে I've got pain in my hand, I've got pain in my back, I've got pain in my chest, I've got pain, I've got fever, জ্বর উঠেছে, I have a fever, I've got rash, আমার হাতে র্যাশ উঠেছে, তাহলে আমি কি বলবো, I've got rash, এটা আমরা বলতে পারি। আমার অ্যালার্জি আছে, I've got allergy, আমার মাথা ব্যথা আছে, মাথা ব্যথা করছে, I've got headache, ওকে। সো এইভাবে আমরা এক্সপ্রেশনটা দিয়ে কথাগুলো বলতে পারি। যেমনটা বলছিলাম, আই হ্যাভ আ ফিভার, আমার জ্বর উঠেছে, কি বলবো, আই হ্যাভ আ ফিভার। তার জ্বর উঠেছে, হি হ্যাজ আ ফিভার, হি হ্যাজ আ ফিভার। তো আমরা জানি যে আয়ের সাথে হ্যাভ হয়, তাহলে আই হ্যাভ আ ফিভার, তার জ্বর উঠেছে, হি হ্যাজ আ ফিভার। তোমার কি জ্বর উঠেছে, ডু ইউ হ্যাভ আ ফিভার, বলবেন ডু ইউ হ্যাভ আ ফিভার, ওকে। আমাদের ওই যে একটু আগে একটা বলছিল আইভ গট, তাহলে আমাদের যে হাই ব্লাড প্রেশার থাকে আমরা ওইটাও বলতে পারি যে আইভ গট হাই ব্লাড প্রেশার, আমার হাই ব্লাড প্রেশার আছে, আইভ গট হাই ব্লাড প্রেশার, আইভ গট হাই ব্লাড প্রেশার। এটা অনেকেরই প্রবলেম থাকে, যেমন আমার হাই ব্লাড প্রেশার বিকজ ইনহেরিটেড, আমার একদম বংশ পরম্পরায়। সো হাই ব্লাড প্রেশার, হ্যাঁ, ওকে। আইভ লস্ট মাই ওয়েট, আচ্ছা, আইভ লস্ট মাই ওয়েট, এটা একটা জানি অনেকের ওজন বাড়ে, ওজন কমে। সো বাড়া ওজন হচ্ছে লুজ ওয়েট, মানে ওজন কমা। সো আই এম লুজিং ওয়েট, মানে আমি ওজন কমাচ্ছি এবং আমার ওজন বেড়ে যাচ্ছে, তাহলে আমরা কি বলবো, আই এম গেইনিং ওয়েট, লুজ ওয়েট, গেইন ওয়েট। আর আমি ওজন হারাই ফেলছি, অনেকে অসুস্থ হলে রোগা হয়ে যায়, শুকায় যায়, তাহলে কি বলো, আই লস্ট মাই ওয়েট, এটাও কিন্তু একটা অসুস্থতার লক্ষণ। তাহলে আমরা কি বলতে পারি, আই লস্ট মাই ওয়েট। এবং আমরা বলতে পারি যে আই এম গেইনিং ওয়েট ডে বাই ডে, মানে আমার দিন দিন আমার ওজন বেড়ে যাচ্ছে, তাহলে আমরা কি বলবো, মাই ওয়েট ইজ ইনক্রিজিং, এইভাবে বলবো। আমরা বলবো কি, যে আই এম গেইনিং ওয়েট, আমার দিন দিন ডে বাই ডে, আই এম গেইনিং ওয়েট ডে বাই ডে, দিন দিন আমার ওজন বাড়তেছে। সো এটাও কিন্তু অসুস্থতার লক্ষণ, ওজন বেড়ে যাওয়া দিন দিন।
এই যে একটা সুন্দর এক্সপ্রেশন, মাই হেড ফিল স্টাফি, মানে আমার মাথা ঝিমঝিম করতেছে। মাই হেড ফিল স্টাফি, মাই হেড ফিল স্টাফি, ফিল স্টাফি, মাই হেড ফিল স্টাফি। একটু আগে আমরা বলেছি স্টাফি নোজ মানে হচ্ছে কি নাক বন্ধ হয়ে যাওয়া। তাহলে মাই মাই হেড ফিল স্টাফি মানে মাথা ঝিমঝিম করতেছে। সো আমরা এই কথাগুলো ব্যবহার করতে পারি। সো আমার মনে হচ্ছে যে আপনারা আজকে যারা এই ক্লাসটা করছেন আপনারা অনেকগুলো নতুন এক্সপ্রেশন শিখেছেন, যেগুলো হয়তো আমরা ওইভাবে চিন্তাই করি নাই কখনো। আমরা হয়তো আম, কিছু ছোটখাটো খোঁজ এই জিনিসগুলো জানি, কিন্তু আজকে আমরা একদম এই টু জেড একটা ডক্টর দেখাতে গেলে বা রোগ শোক সম্পর্কে আমরা যে ভোকাবুলারি গুলো শিখলাম একদম ফার্স্ট টু লাস্ট, মানে এটা কমপ্লিট একটা ক্লাস করলাম। সো এসে পড়তে বসে প্রতিটা ক্লাসই হবে ইনশাল্লাহ এই ধরনের কমপ্লিট, এবং আমি আশা করবো আপনারা সবাই এই ক্লাসটাকে শেয়ার করে অন্যদেরকেও আপনি কানেক্ট করার চেষ্টা করবেন, বিকজ আমরা একসাথে অনেক জায়ান্ট একটা মুভমেন্ট, ঠিক আছে? সো নাথিং ক্যান বি চেঞ্জড alone and nothing can be changed overnight. So you have to stay connected, you have to understand, প্রতিদিন ধৈর্য ধরে ক্লাসগুলো করতে হবে, and these are free classes and these are exclusive awesome classes, right? ওকে, সো আমরা এখন এন্ডিংটা নিব এবং এন্ডিংটার পরে আপনাদের কিছু কমেন্ট পড়বো আমি। সো এন্ডিংটাতে লেখা আছে যে ডোন্ট ওয়ারি, এবার পেশেন্টকে ডক্টর কি বলছে, ডোন্ট ওয়ারি, ইউ উইল বি ওকে সুন, ইউ উইল বি ফাইন সুন, মানে খুব শীঘ্রই আপনি সুস্থ হয়ে যাবেন। এন্ড এই যে প্রেসক্রাইব করা, প্রেসক্রিপশনে যখন ওষুধটা লেখে তখন কি বলে, আই এম প্রেসক্রাইবিং ইউ সাম, তখন ডট ডট ডাক্তার মেডিসিনের নাম বলবে, বলে সাম ড্যাশ মেডিসিন, সাম ড্যাশ মেডিসিন, টেক দেম রেগুলারলি, আপনি এগুলো নিয়মিত খান, এন্ড সি মি আফটার 1 month। এই যে সি মি, আমার সাথে দেখা করবেন, আবার আসবেন, সেটা কি বলেছে, সি মি আফটার 1 month, সি মি আফটার 1 month। তো পেশেন্ট কি বলছে, থ্যাংক ইউ ডক্টর। এনিওয়েজ আজকের ক্লাসটা থেকে আমি আশা করছি যে আপনারা দিস উইল হেল্প ইউ লট, এবং আপনারা অনেক কিছু এই ক্লাসটা থেকে আপনারা শিখতে পেরেছেন, জানতে পেরেছেন। অলরাইট, সো আমি এখন আপনাদের কিছু কমেন্ট পড়বো। কমেন্টগুলো হচ্ছে আমি দেখতে চেষ্টা করতেছি যে কমেন্টগুলো কে কি লিখেছেন, এবং আচ্ছা, একজন লিখেছেন যে স্যার 100 পড়তে বসি পর্ব 1 থেকে 32 পর্যন্ত কিভাবে দেখতে পাবো? আমাদের যে সাইফোর্সের মেইন পেজ, যেখানে আপনি এখন ক্লাসটা দেখতে পাচ্ছেন, এই মেইন পেজের আপনি ভিডিও সেকশনগুলোতে যান, ভিডিওস, এবং সেখানে গিয়ে দেখবেন যে আমি একদম লিস্ট করে রেখেছি, সবগুলো ভিডিও সেখানে আছে। সো থ্যাংক ইউ। আচ্ছা, অনেকেই লিখেছেন আমি 2টা সমস্যার বললাম, ভোকাবুলারি জানি না এবং স্ট্রাকচার জানি না। আচ্ছা, নাজমুস সাকিব ভাই বলেছেন যে আমি 2টা সমস্যার কথা বললাম, যে ভোকাবুলারি জানি না। হ্যাঁ, আপনি 2টা সমস্যার কথা বললেন, ভোকাবুলারি জানি না এবং স্ট্রাকচার জানি না, তাহলে কিভাবে বেশি করে জানতে পারবো তা জানিয়ে দিন প্লিজ। অলরাইট, সো সেটা জানার জন্য যেমন আমি বলেছি আপনাদের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানে সোর্স থেকে ভোকাবুলারি শিখতে হবে। নর্মালি যেটা করি আমরা সেটা হচ্ছে ভোকাবুলারি শেখার ক্ষেত্রে আমরা সরাসরি একটা ওয়ার্ড ধরে ভোকাবুলারি, যেরকম হেট মানে ঘৃণা করা, গো মানে যাওয়া, তারপর হচ্ছে ওয়াক মানে হাঁটা, এইভাবে আমরা ভোকাবুলারি শিখি, যেগুলা ডিকশনারি থেকে 5টা 10টা করে ভোকাবুলারি শিখি। এইভাবে আসলে হয় না, এগুলো মনেও থাকে না। আপনি একটা সিচুয়েশন, কোন একটা সিচুয়েশন থেকে শিখেন, সেগুলো আপনি ভুলবেন না। যেমন আজকে যে সিচুয়েশন নিয়ে কথা হয়েছে, এখান থেকে আপনি যে ভোকাবুলারি গুলো দেখেছেন, এই সিচুয়েশনটা আপনি ভিজুয়ালাইজ করেন, তাহলে দেখবেন এই সিনারিওটার সাথে আপনার ভোকাবুলারি মনে থাকবে। সেকেন্ড, আপনি রিডিং পড়েন, কারণ রিডিং একটা কন্টেন্ট, একটা কন্টেক্সচুয়াল একটা মিনিং থাকে, এবং সেইখান থেকে আপনি দেখবেন যে রিডিং এর মধ্যে সিকোয়েন্সিয়াল যে বিষয়টা থাকে, স্টোরি বেস বা কোনো একটা গল্পের উপরে ভিত্তি করে সেই শব্দগুলো ইউজ করা হয়, তবে আপনার গল্পটা মনে থাকবে, এই ভোকাবুলারি গুলো মনে থাকবে। সো বিভিন্ন সোর্স থেকে আপনি কি করেন, এই ভোকাবুলারি গুলো শিখেন। আর স্ট্রাকচার গুলো আপনি সবচেয়ে ভালো হয় যে সাইফোর্সের 2টা বই আছে, আপনি যদি গ্রামারের বেসিক শিখতে চান তাহলে আপনি যে বইটা পড়তে পারেন সেটা হচ্ছে আপনার গ্রামারের বেসিক। সেটা হচ্ছে এখানে দেখবেন প্রচুর স্ট্রাকচারও দেওয়া আছে, গ্রামারও দেওয়া আছে, পাসপোর্ট টু গ্রামার। এবং আপনি যদি স্পিকিং এর বেসিক শিখতে চান, স্ট্রাকচার শিখতে চান কথা বলার জন্য, আপনি স্পিকিং এ 0 থেকে হিরো এই 2টা করতে পারেন। আর একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে 10,000 এর মতো ভোকাবুলারি প্রেজেন্টেশন শিখতে পারবেন। তারপর স্ট্রাকচার, সব রকম স্পিকিং করার জন্য যত রকম স্ট্রাকচার দরকার সব রকম স্ট্রাকচার আছে। আপনি চাইলে একটা কোর্স করে নিতে পারেন, যেটা আমার আসতেছে 7 নম্বর ব্যাচ, এবং সেটা হচ্ছে শনি সোমবার মানে সন্ধ্যা 9টা থেকে। এবং সেটাতে যদি আপনি এডমিশন নিয়ে নেন তাহলেও কিন্তু আপনি সেখান থেকে ভোকাবুলারি সলিউশন পেয়ে যাবেন, স্ট্রাকচার যে প্রবলেমগুলো আছে সেগুলো সলিউশন পেয়ে যাবেন। সো দিস ইজ হাউ ইউ ক্যান ইমপ্রুভ। দেয়ার আর থাউজেন্ডস অফ ওয়েজ দ্যাট মাইট হেল্প ইউ টু লার্ন ইংলিশ অর টু বি আ স্মার্ট স্পিকার।
আচ্ছা, তো অলরাইট। সো থ্যাংক ইউ সো মাচ। আবার আজকে যারা জয়েন দিয়েছিলেন, ইনশাল্লাহ কালকে দেখা হবে ঠিক এই টাইমে, সন্ধ্যে 7টায়, এবং এসব করতে বসে সাইফোর্সের নিয়মিত আয়োজন। আমি শোভন স্যার থাকবো আপনার সাথে, এবং কালকে আমরা একটা অন্য টপিক নিয়ে, এবং স্পিকিং এর বেসিক, প্রনাউন্সিয়েশন, মানে এই ধরনের জিনিস নিয়ে, বা স্পিকিং এ ফ্লুয়েন্ট হওয়ার টিপস, ট্রিক্স, টেকনিক্স, প্রেজেন্টেশন, এগুলো নিয়ে আপনাদের সাথে কথা হবে। নিয়মিত আয়োজন এসব করতে বসি সাইফোর্সের সবচেয়ে জনপ্রিয় শো, এবং আপনাদের নিয়ে আপনাদের এসো, এবং আগামীকাল অবশ্যই আপনাদের ক্লাসে জয়েন দিবেন। এবং জয়েন দেওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই কি করবেন, জয়েনদের ভিডিওগুলো শেয়ার করবেন। এবং আজকে যে ভিডিওটা, যে ক্লাসের যে ভোকাবুলারি, যে স্ট্রাকচারগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, সেগুলো আপনি নিজে শিখবেন এবং অন্যদের শেখার সুযোগ করে দেবেন। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে আগামীকাল ঠিক সন্ধ্যে 7টায়।